أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা আজকে 299 ধারা থেকে 420 পর্যন্ত রিভিশন করব, তারপর ইনশাআল্লাহ আমরা নতুন ধারা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ধারা 299। 299 ধারায় বলা আছে অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি। ধারা 300 খুন বা মার্ডার। ধারা 301 যে ব্যক্তিকে খুন করব অন্য ব্যক্তি যদি খুন হয়ে যায় সেক্ষেত্রে অপরাধ 301 ধারায়। 302 ধারায় খুনের শাস্তি, 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় হওয়ার পর যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটায় তাহলে শাস্তি ধারা 303, দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তি 303 ধারায়। 304 ধারায় অপরাধজনক প্রাণহানির শাস্তি, ধারা 304 এর ক অবহেলা, ধারা 304 এর খ দ্রুত গতিতে যানবাহন চালিয়ে বা মোটর যান চালিয়ে অথবা অশ্ব চালনার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কি করা হয়, মৃত্যু ঘটানো হয় তাহলে শাস্তি ধারা 304 এর খ। ধারা 305 কোনো শিশু, কোনো উন্মাদ অথবা কোনো নেশাগ্রস্ত ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করা হয়, সহায়তা করার অপরাধ ধারা 305। 306 যে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় যদি সহায়তা করা হয় তাহলে শাস্তি ধারা 306। 307 বলা হয়েছে যদি খুনের চেষ্টা করা হয় তাহলে শাস্তি 307। যদি অপরাধজনক প্রাণহানির চেষ্টা করা হয় বা নরহত্যার চেষ্টা করা হয় বা দণ্ডার্হ অপরাধের যদি চেষ্টা করা হয় তাহলে শাস্তি 308। 309 ধারায় বলা হয়েছে আপনি আত্মহত্যা করতে গেছেন কিন্তু আত্মহত্যা আপনি করতে পারেন নাই বা আপনি সফল হয় নাই, সেক্ষেত্রে শাস্তি 309। 310 ঠগ, 311 ঠগের শাস্তি। 312 থেকে 318 ধারা গুরুত্বপূর্ণ। 312 ধারায় বলা হয়েছে আপনার গর্ভপাতকরণ নারীর সম্মতি সহকারে যদি ভ্রূণ হয় তাহলে এক ধরনের অপরাধ, আর যদি শিশুর বিচলন যদি বোঝা যায় বা শিশুকে যদি গর্ভাবস্থায় যদি অনুভব করা যায় তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের অপরাধ। ধারা 312। ধারা 313 নারীর সম্মতি ব্যতীত যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে অপরাধ ধারা 313। 314 ধারায় গর্ভপাত করানোর ক্ষেত্রে যদি কোনো নারীর মৃত্যু ঘটানো হয় তাহলে অপরাধ ধারা 314। ধারা 315 শিশুকে গর্ভপাত করানোর ক্ষেত্রে যদি কি করা হয়, বাধা দেওয়া হয় বা এমন কোনো কিছু করা হয় যে শিশু মৃত অবস্থায় গর্ভপাত হয় অথবা জন্মের পরপরই শিশু মারা যায় তাহলে অপরাধ 315 ধারা। 317 ধারায় বলা হয়েছে কোনো শিশুকে যদি বর্জন করা হয় বা পরিত্যাগ করা হয় তাহলে শাস্তি 317। 318 ধারায় বলা হয়েছে যদি কোনো শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণের পর যদি মারা যায় তাহলে সে মৃত্যু গোপন ব্যবস্থার মাধ্যমে যদি জন্ম গোপন করার চেষ্টা করা হয় তাহলে অপরাধ 318 ধারায়। 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতদানের সংজ্ঞা, 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতদানের সংজ্ঞা, 323 323 বলা হয়েছে সাধারণ আঘাতদানের শাস্তি। 324 বলা হয়েছে যদি গুরুতর মারাত্মক অস্ত্র সাগরে যদি সাধারণ আঘাত দেওয়া হয় বা আঘাত করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তি 324। 325 বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতদানের শাস্তি। 326 মারাত্মক অস্ত্র সহকারে যদি গুরুতর আঘাত দেওয়া হয় তাহলে শাস্তি 326। 326-এর ক চোখ উপড়ে ফেলা, দুইটা চোখ অথবা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মুখমণ্ডল বা মস্তিষ্ক কোনো অ্যাসিড জাতীয় কোনো পদার্থ দ্বারা যদি বিকৃত করে বা নষ্ট করে তাহলে শাস্তি 326-এর ক। 328 মলমপটি এই জাতীয় যারা অপরাধ করে তাদের শাস্তি 328। 330 সরকারি কর্মচারী বা রাজস্ব কর্মকর্তা বা পুলিশ অফিসার এই জাতীয় যারা অফিসার আছেন বা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের অপরাধ 330। 331 সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত কাকে, অপরাধী ব্যক্তিকে, ধারা 330। 331 332 আর 333 যে বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায়, এই তো সরকারি কর্মচারীর অপরাধ। সরকারি কর্মচারী কোনো অপরাধীকে বলপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য যদি আঘাত করে, সাধারণ আঘাত করে তাহলে শাস্তি 330। আর যদি গুরুতর আঘাত দান করে, নির্যাতন করে তো যখন করে, সাধারণ আঘাত যখন হয় তখন 330। আর যখন গুরুতর আঘাত হয়ে যায়, যদি হাত পা যদি ভেঙে যায় বা এরূপ কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে 331। আর সরকারি কর্মচারীকে এখন বর্তমানে যেমন চলতেছে, সরকারি কর্মচারীকে মারধর করতেছে, মারে ফেলতেছে, গুরুতর জখম করতেছে, সেক্ষেত্রে শাস্তি হবে 332। 333 তাদের অপরাধ সাধারণ জনগণের অপরাধ।
334-এ বলা হয়েছে উত্তেজনার বশবর্তী হয়ে যদি কোনো ব্যক্তি সাধারণ আঘাত দান করে তাহলে তার শাস্তি 334। এখানে সাধারণ আঘাত দানের যে শাস্তি তার চেয়ে একটু শাস্তির পরিমাণটা কম হবে, কারণ তার মাথা গরম ছিল, সে উত্তেজনা বশবর্তী হয়ে কি করছে, সাধারণ আঘাত করছে, তাহলে শাস্তি 334। আর গুরুতর আঘাত দান যদি করে তাহলে 335। এখানেও একটু শাস্তির পরিমাণ কম আছে, কারণ কেউ যদি উত্তেজনা বশবর্তী হয়ে যদি আঘাত করে বা মানুষ যদি খুন করে সেক্ষেত্রে শাস্তির পরিমাণ একটু কম হয়। ধারা 334, ধারা 335। ধারা 338-এর 338-এর বলা হয়েছে জনপথে বেপরোয়া যান চালিয়ে বা অশ্ব চালনার মাধ্যমে যদি কাউকে গুরুতর জখম করা হয় তাহলে শাস্তি 338-এর ক। 338-এর ক। 339 অবৈধ বাধা বা বাধা দান বা অবৈধ বাধা। 340 বলা হয়েছে অবৈধ অবরোধ। 341 অবৈধ বাধা দানের শাস্তি। 342 1 থেকে 2 দিন। 343 3 থেকে 9 দিন। 344 10 থেকে ততোধিক দিন। 344। 344 বলা হয়েছে সংগোপনে বা গোপনে অবৈধ অবরোধ, অর্থাৎ আপনি এমন ভাবে অবরোধ করে রাখছেন যে বিষয়টি আপনি কাউকে জানতে দেবেন না বা কাউকে বুঝতে দেবেন না, এইভাবে যদি কাউকে অবরোধ করা হয় তাহলে 346 ধারায় অবরোধ হবে। 349 বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ। 351 আক্রমণ। 352 আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। 353 যদি সরকারি কর্মচারীকে যদি কোনো কাজে যদি বাধা দানের নিমিত্তে যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তার শাস্তি 353। কত শাস্তি? 353। তাহলে এই যে বর্তমান সময়ে যে কাজগুলো হয়, সরকারি কর্মচারী যখন সরকারি কাজ করতে যায়, সরকারি কর্মচারীকে আক্রমণ করা হয়, বল প্রয়োগ করা হয়, অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, তাহলে অপরাধটা কি কি হবে? এখানে সাধারণ জনগণের ওই 332 হবে যদি সাধারণ আঘাত হয়, 333 হবে যদি গুরুতর আঘাত হয়, সেই সাথে 353 যাবে। আর এখানে জনগণ যদি 2 4 5 জনের যদি বেশি হয়, 8 জন 10 জন যদি হয় তাহলে আবার বেআইনি সমাবেশের ক্ষেত্রে 143 ধরা হবে। আবার যদি অস্ত্র শস্ত্র থাকে তাহলে 144 45 এই ধরনের বিভিন্ন ধরনের কি ধারা একসাথে সংযুক্ত হবে। ধারা 354 বলা হয়েছে কোন নারীর শালীনতা নষ্ট করার জন্য যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি হবে ধারা 354। 356 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরি করার জন্য যদি আক্রমণ করা হয় অথবা বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি 356। ধারা 359 মনুষ্যহরণ। ধারা 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ। ধারা 361 অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। ধারা 362 অপহরণ। ধারা 363 অপহরণ অথবা মনুষ্যহরণের শাস্তি। ধারা 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ। ধারা 364-তে বলা হয়েছে খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ অথবা অপহরণ। এই কাজগুলো সাধারণত শত্রু পক্ষের লোকগুলো করে থাকে। আপনার শত্রু বা আপনার বাবার শত্রু বা আপনার বংশের যদি কোনো শত্রু থাকে, সেই সকল শত্রু কি করবে, আপনাকে আপনার বাচ্চা কাচ্চাকে বা আপনার ভাই ভাইস্তাকে এই জাতীয় যারা থাকবে তাদেরকে কি করবে, তাদেরকে অপহরণ করবে। কি উদ্দেশ্যে? খুন করার উদ্দেশ্যে। এই যে খুন করার উদ্দেশ্যে যদি অপহরণ করা হয় তাহলে শাস্তি 364। আর 364 কতে বলা হয়েছে 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি অপহরণ করা হয়, কত বছর বয়স? 10 বছর বয়স। 10 বছর বয়সের কোনো শিশুকে যদি অপহরণ করা হয় তাহলে শাস্তি 364 ক। ধারা 369 কোনো শিশুর দেহাবরণ চুরি করার জন্য যদি অপহরণ করা হয় বা হরণ করা হয় তাহলে শাস্তি 369। 356 ধারায় পড়ছি বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয় অথবা অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, অর্থাৎ 350 এবং 351 ধারার যদি অপরাধ করা হয় তাহলে শাস্তি হবে 356। আর যদি দেহধারণ চুরি করার উদ্দেশ্যে যদি কোনো শিশুকে কি করা হয়, অপহরণ করা হয় বা হরণ করা হয় তাহলে শাস্তি 369। ধারা 372 ধারায় বলা হয়েছে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি অপ্রাপ্ত বয়স্ক বা কম বয়স্ক কোনো নারীকে যদি কি করা হয়, কোনো পতিতালয়ে যদি বিক্রি করা হয়, হস্তান্তর করা হয় বা সেখানে সংরক্ষণ করা হয় বা সেখানে কি করা হয়, রেখে দেওয়া হয়, ভাড়া করা হয়, যে কিছু করা হোক না কেন সেখানে শাস্তি হবে ধারা 372। ধারা 372। ধর্ষণ। ধারা 375 376 ধারা বলা হয়েছে ধর্ষণের শাস্তি। আসলে ধর্ষণের শাস্তি সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003 সংশোধনী, তারপর আবার 2020 এই সংশোধনী দ্বারা কি করা হয়েছে, এই ধর্ষণের যে দণ্ডবিধিতে শাস্তি আছে 375 376 ধারায় যে কথাগুলো বলা আছে এটার কার্যকারিতা নাই। 375 ধারায় ধর্ষণের সাধারণত শাস্তি, এই শাস্তির ধারাটা চলে। 375 ধারায় ধর্ষণের শাস্তি এটা চলে, কিন্তু ধর্ষণের সংজ্ঞা 375 ধর্ষণের সংজ্ঞা এটা চলে। ধারা 376 যে শাস্তি, এই শাস্তি আর চলে না।
এটা বাতিল করে 300 নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার যে শাস্তি আছে ধর্ষণ সংক্রান্ত অপরাধের শাস্তি, সেই শাস্তি বর্তমানে কার্যকর আছে। তো ধারা 376, ধারা 377, ধারা 377, 377 কি বলেছে আপনার ধারা 377 কি বলছে? অস্বাভাবিক অপরাধ সমূহ, ধারা 377। অস্বাভাবিক অপরাধ, ধারা 378 চুরি, ধারা 379 চুরির শাস্তি, ধারা 380 বাসগৃহ হতে বা গৃহ হতে চুরি, ধারা 381 কেরানি বা চাকর কর্তৃক চুরি, ধারা 382 চুরি করার উদ্দেশ্যে আপনি এমন ভাবে চুরি করার জন্য প্রস্তুতি নিতেছেন যে চুরি করার ফলে যদি আপনার সাথে অবৈধ কোনো অস্ত্র থাকে বা মারাত্মক কোনো অস্ত্র থাকে, অস্ত্র সহকারে যদি আপনি চুরি করেন বা চুরি করার যদি উদ্দেশ্য যদি আপনি রওনা করেন বা চুরি করেন বা প্রস্তুতি সহকারে যদি চুরি করেন, তাহলে আপনার অপরাধ ধারা 382, ধারা 383 বলপূর্বক গ্রহণ, ধারা 384 বলপূর্বক গ্রহণের শাস্তি, ধারা 385 বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো হয় তাহলে অপরাধ ধারা 385, ধারা 386 মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে যদি বলপূর্বক গ্রহণ করা হয় তাহলে শাস্তি ধারা 386, ধারা 387 বলা হয়েছে বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখানো হয় তাহলে শাস্তি ধারা 387। এখানে গ্রহণ করতে পারে না বা গ্রহণ করা এখনো হয় নাই। ধারা 388 বলা হয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের মতো কারাদণ্ড হতে পারে এরূপ কোনো অপরাধে অভিযুক্ত করার ভয় দেখিয়ে যদি কোনো সম্পত্তি গ্রহণ করা হয় বা অপরাধ বলপূর্বক কোনো সম্পত্তি গ্রহণ করা হয় তাহলে অপরাধ ধারা 388। ধারা 389 বলা হয়েছে বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে এমন কোনো অপরাধে অভিযুক্ত করার যদি ভয় দেখানো হয় তাহলে শাস্তি ধারা 389। ধারা 390 দস্যুতা, ধারা 391 ডাকাতি, ধারা 392 দস্যুতার শাস্তি, ধারা 393 দস্যুতা অনুষ্ঠানে যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শাস্তি ধারা 394। 94 বলা হয়েছে দস্যুতা অনুষ্ঠানকালে যদি কোনো ব্যক্তি কাউকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে তাহলে শাস্তি ধারা 394। ধারা 395 ডাকাতির শাস্তি, ধারা 396 খুন সহ ডাকাতি, ধারা 397। 397 কি বলা হয়েছে গতকালকে ঠেকে গেছিলাম। 397 বলা হয়েছে মৃত্যু বা গুরুতর জখমের আঘাত দান সহকারে, নাকি আঘাত দান সহকারে যদি কোনো ব্যক্তি দস্যুতা করে বা ডাকাতি করে তাহলে শাস্তি ধারা 397। মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে যদি কি করা হয় দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠান করা হয় তাহলে শাস্তি ধারা 397। 398 বলা হয়েছে মারাত্মক অস্ত্র সহকারে যদি কোনো ব্যক্তি দস্যুতা করে বা ডাকাতি করে তাহলে শাস্তি ধারা 398। ধারা 399 যদি ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে বা প্রস্তুতি নেয় তাহলে শাস্তি ধারা 399। ধারা 400 ডাকাতের দলভুক্ত হওয়া, ধারা 401 চোরের দলভুক্ত হওয়া অথবা দস্যুতার দলভুক্ত হওয়া, ধারা 401। ধারা 402 ডাকাতি করার উদ্দেশ্যে যদি সমবেত হয় তাহলে শাস্তি ধারা 402। ধারা 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ধারা 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। ধারা 404 মৃত ব্যক্তির সম্পত্তি যদি কোনো ব্যক্তি অসাধুভাবে আত্মসাৎ করে তাহলে শাস্তি ধারা 404। ধারা 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংজ্ঞা, ধারা 406। ধারা 406 বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, ধারা 407। ধারা 407 বলা হয়েছে বাহক ঘাটোয়াল কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, ধারা 408। ধারা 408 বলা হয়েছে কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যদি করা হয় তাহলে তাদের শাস্তি, ধারা 408। ধারা 409। ধারা 409 বলা হয়েছে সরকারি কর্মচারী অর্থাৎ সাধারণত ব্যাংকার, বণিক, তারপরে ব্যাংকার, বণিক, দালাল বা অন্য কোনো প্রতিনিধি অথবা অ্যাটর্নি এই জাতীয় সংশ্লিষ্ট যারা আছে, যারা সরকারি কর্মচারী আছে, তারা যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাদের শাস্তি ধারা 409। ধারা 410। ধারা 410 বলা হয়েছে চোরাই মাল, অর্থাৎ চোরাই মাল বলতে এখানে 5 ধরনের মালামালকে বোঝায় চুরি করা মাল, বলপূর্বক গ্রহণ করা মাল, দস্যুতার মাল, আত্ম কি অসাধুভাবে আত্মসাৎকরণ এই জাতীয় মালামাল, তারপরে আপনার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে যে মালামাল নেওয়া হয়েছে সে মালামাল কি চোরাই মাল হিসেবে গণ্য হবে, ধারা 410। ধারা 411 বলা হয়েছে অসাধুভাবে যদি কোনো ব্যক্তি চোরাই মাল গ্রহণ করে, কি মাল অসাধুভাবে যদি কোনো ব্যক্তি চোরাই মাল গ্রহণ করে তাহলে শাস্তি ধারা 411। আর অসাধুভাবে যদি কোনো ব্যক্তি ডাকাতির মাল গ্রহণ করে তাহলে শাস্তি 412। 413 বলা হয়েছে চোরাই মাল ক্রয় বিক্রয় করার শাস্তি, ধারা 413। ধারা 414 বলা হয়েছে
চোরাই মাল গোপন করার ক্ষেত্রে, হস্তান্তর করার ক্ষেত্রে বা নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলে তার অপরাধ, ধারা 414। ধারা 415 প্রতারণা, প্রতারণার সংজ্ঞা, ধারা 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা, প্রতারণা করার সংজ্ঞা, ধারা 417 প্রতারণার শাস্তি, ধারা 419 অপরের রূপ ধারণ পূর্বক যদি কোনো ব্যক্তি প্রতারণা করে তাহলে তার শাস্তি, ধারা 419। ধারা 420, 420 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপরের নিকট থেকে প্রবৃত্ত করে, যদি কোনো মূল্যবান জামানত, কোনো মূল্যবান জিনিস, কোনো মূল্যবান বস্তু বা কোনো মূল্যবান দলিল বা অর্থ, টাকা পয়সা যদি গ্রহণ করে তাহলে তার অপরাধ, ধারা 420। গ্রহণ করে যদি প্রতারণা করে তাহলে তার অপরাধ, ধারা 420। অর্থাৎ 420 বা চিটিংবাজ বা ফাঁকিবাজ বা চিটিংকারী, অর্থাৎ যে ব্যক্তি চিটিং করে বা ফাঁকিবাজি দেয়, ফাঁকিবাজ করে, এই জাতীয় ব্যক্তিকে কি বলা হয়? 420 ধারায় মামলা করা হয়। অর্থাৎ দেখা গেল যে আপনার থেকে কোন একটা জিনিস নিল, 2 দিন 3 দিন 5 দিনের কথা বলে, সে 5 দিন অতিক্রান্ত হওয়ার পর যদি সে সেই জিনিসটা যদি ফেরত না দেয় বা আপনার যে জিনিসটা দেওয়ার কথা সেই জিনিসটা যদি না দেয় তাহলে সে কি? চিটিংবাজ, ফাঁকিবাজ বা 420। আমরা সাধারণত গ্রাম্য ভাষায় যে 420 বলা হয়, আসলে 420 এখানে 420 ধারায় যে মামলাটা হয় সেটা হলো আপনার থেকে কোনো ব্যক্তি কোনো জিনিস নিল, নেওয়ার পরে সেটা দেওয়ার কথা সে যদি না দেয় তাহলে সেটা কি হবে? আপনার 420 মামলায় অপরাধ হবে। অর্থাৎ আপনার থেকে 50,000 টাকা নিল, আপনাকে বললো যে 3 দিন পরে দেবে, 7 দিন পরে দেবে, 10 দিন পরে দেবে। 10 দিন পরে যখন আপনি তার কাছে চান সে দিতে যদি গড়িমসি করে বা সে যদি দিতে না চায় তখন তার কি হবে? অপরাধ হবে 420। তবে দণ্ডবিধির 1 ধারা থেকে 420 ধারা পর্যন্ত কোথাও বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই স্যার, বোঝা গেছে। দেখেন, ঝামেলা হলে অবশ্যই জানাবেন, আমি আছি ইনশাল্লাহ, সমস্যা নাই, আবার চেষ্টা করবো বোঝানোর। ধারা 425, ধারা 425, 425 ধারায় বলা হয়েছে অনিষ্ট। অনিষ্ট কি? আমরা ক্ষতি পড়ছিলাম দণ্ডবিধি আইনের 44 ধারা, মনে আছে? ক্ষতি, ক্ষতি হলো মানুষের স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষতি হতে পারে, মানুষের শরীরের কোনো ক্ষতি হতে পারে, মানুষের মনের, মানুষের সুনামের, এই ধরনের যে কোনো ক্ষতি কি সেটা ক্ষতি হিসেবে গণ্য হবে। আর অনিষ্ট কি? অনিষ্ট বলতে কি বোঝায়? অনিষ্ট কখন হয় বা অনিষ্ট কিভাবে হয়? অনিষ্ট কখন হতে পারে? অনিষ্ট বলতে কি বুঝো বা অনিষ্ট কাকে বোঝায়? আর অনিষ্ট, অনিষ্ট বলতে বোঝায় যে ব্যক্তি জনসাধারণের বা কোনো নির্দিষ্ট ব্যক্তির বা কোনো বিশেষ ব্যক্তির অবৈধ লোকসান করে। অবৈধ কি করে? লোকসান করে। অথবা ক্ষতি সাধন করার জন্য বা উদ্দেশ্যে কোনো সম্পত্তি নষ্ট করে বা ক্ষতি করে, তাহলে তাকে অনিষ্ট বলে। তাহলে অনিষ্ট বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অবৈধ লোকসান করে অথবা ক্ষতি সাধন করে। অবৈধ লোকসান করে অথবা ক্ষতি সাধন করে, অথবা অবৈধ লোকসান বা ক্ষতি সাধন করার জন্য এমন কোনো কাজ করে যার ফলে কি হয়? অবৈধ লোকসান হয় অথবা ক্ষতি হয়, তাহলে তাকে অনিষ্ট বলে। ধারা 425। আর অনিষ্টর শাস্তি, ধারা 426। অনিষ্ট, যে ব্যক্তি অনিষ্ট সাধন করে তার শাস্তি, ধারা 426। তাহলে অনিষ্ট কি বোঝা গেল? অনিষ্ট কাকে বলে? আমরা একটু উদাহরণ দিই, উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। উদাহরণ: ক, জ এর প্রতি অবৈধ লোকসান করার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃতভাবে জ এর মালিকানাধীন একটি মূল্যবান জামানত পুড়াইয়া ফেলে। এখানে ক অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে। এখানে মোট কথা যেটা বলা হয়েছে, মনে করেন এনামুল ভাই তার কোনো একটা মূল্যবান জিনিস বা কোনো মূল্যবান বস্তু বা কোনো মূল্যবান জামানত কি করছে? তাহের ভাইয়ের কাছে রেখে দিছে। এখন তাহের ভাই কি এনামুল ভাইয়ের ক্ষতি করার জন্য কি করতেছে? আপনার ওই মূল্যবান যে জামানতটা আছে সেই জামানতটা নষ্ট করলো, পুড়ায় ফেললো বা ধ্বংস করে ফেললো। এখানে তাহের ভাই কি করলো? এনামুল ভাইয়ের অনিষ্ট সাধন করলো। কি হলো? ওই পুড়ায় ফেলার কারণে, নষ্ট করার কারণে
বা অবৈধভাবে ধ্বংস করার কারণে কি হলো, এনামুল ভাইয়ের ক্ষতি হলো বা লোকসান হলো। একদিকে এনামুল ভাইয়ের ক্ষতি হলো অথবা লোকসান হলো, আর অন্যদিকে তাহের ভাই কি করলো, এখানে অনিষ্ট সাধন করলো। কার অনিষ্ট সাধন করলো? এনামুল ভাইয়ের। কিভাবে? অবৈধভাবে এনামুল ভাইয়ের লোকসান করলো অথবা ক্ষতি সাধন করলো। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির যদি কি করে, ক্ষতি সাধন করে অথবা অবৈধভাবে যদি লোকসান করে অথবা এমন কোনো কাজ করে যে কাজের ফলে অপর কোনো ব্যক্তির অবৈধ লোকসান হয় অথবা অবৈধ ক্ষতি সাধন হয়, তাহলে ওই ব্যক্তি অনিষ্ট সাধন করে বলে গণ্য হবে। তাহলে এখানে কি করলো, ক, জনমত একজন ব্যক্তির মূল্যবান কোনো জামানত যখন নষ্ট করে বা পুড়িয়ে ফেলে বা ধ্বংস করে অথবা হারায় ফেলে, তখন কি হয়, ইচ্ছাকৃতভাবে যদি হারায় ফেলে তাহলে সেটা কি হয়, আপনার ক্ষতি হয়, অনিষ্ট সাধন হয়। কার হয়? জনমত ব্যক্তির। তাহলে ক, জনমত ব্যক্তির অবৈধ কি করে, লোকসান করে বা ক্ষতি করে। এখানে ক নামক ব্যক্তি কি করে, অনিষ্ট সাধন করে। তাহলে ক এর অপরাধ হবে কত? ধারা 426। অর্থাৎ যে ব্যক্তি অপর ব্যক্তির অনিষ্ট সাধন করবে, যে ব্যক্তি অনিষ্ট সাধন করবে তার শাস্তি হবে কত? ধারা 426। ধারা 426। ধারা 425 অনিষ্ট সংজ্ঞা। ধারা 426 অনিষ্ট যে ব্যক্তি করে তার শাস্তি। ধারা 426। ধারা 427। 427 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি 50 টাকা পরিমাণ, কত পরিমাণ? 50 টাকার পরিমাণ ক্ষতি সাধন করে সেই ব্যক্তির শাস্তি হবে কত? ধারা 427। অর্থাৎ 50 টাকার যদি ক্ষতি সাধন করা হয় তাহলে শাস্তি হবে কত বছর? 2 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। তাহলে 427 ধারায় শাস্তি কত বছর? 2 বছর পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডই হতে পারে। এখানে 427 ধারায় কত টাকার ক্ষতি? 50 টাকার ক্ষতি। যে ব্যক্তি অনিষ্ট সাধন করে এবং অনিষ্টর দ্বারা অপর কোন ব্যক্তির 50 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ লোকসান করে, 50 টাকা অথবা তার বেশি, 50 টাকা অথবা তার বেশি পরিমাণ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে, তাহলে শাস্তি হবে কত ধারায়? 427 ধারায়। এগুলার এখন কার্যকারিতা নাই, কারণ এখন 50 টাকা, 100 টাকা, 400 টাকা এগুলার কোনো মূল্যায়ন নাই। কিন্তু এই আইনটা যখন 1860 সালে করা হয়, ঠিক তখন এর মূল্যায়ন ছিল। কারণ 1860 সালে 50 টাকা অথবা তার অধিক, মনে করেন 60 টাকা, 70, 100, 150, তখন এই 50, 60, 70, 100 টাকা একটা মূল্যায়ন ছিল। দেখা যেত হয়তো ওই সময় 1860 সালে দেখা যেত, মনে করেন 2, 4, 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা হয়তো জমি কিনতে পারতো। এখন দেখা যায় মানুষ 1 বিঘা জমি কিনতে গেলে 18 লাখ, 20 লাখ করে টাকা লাগে। 18 লাখ, 20 লাখ টাকার একটা যেমন মূল্যায়ন আছে, ঠিক 1860 সালে যখন এই আইনটা পাশ করা হয়, ঠিক তখন এই 50 টাকারও একটা মূল্যায়ন ছিল। এখন বর্তমানে নাই, কালক্রমে এটা মান কমে গেছে বা ওই দাম আর নাই। সেজন্য এখন এই 427, তারপর 28, তারপর 29, তারপর 34 যে ধারাগুলো আছে, এই ধারাগুলার আপনার ব্যবহার খুবই কম, খুবই কম, নগণ্য। আবার দণ্ডবিধির 95 ধারায় বলা হয়েছে সামান্য ক্ষতিকর। সামান্য ক্ষতিকরের ক্ষেত্রে কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে বর্তমান যুগে 50 টাকা, 10 টাকা অথবা হালকা জমির কোনো ফসল কি পুড়ায় ফেলা বা নষ্ট করা, এই যে অপরাধগুলা, এগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। 95 ধারা অনুযায়ী কি হবে না, এগুলা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে ধারা 425 ধারায় বলা হয়েছে অনিষ্ট সাধন বা অনিষ্ট, যে ব্যক্তি অনিষ্ট করে তাহলে তার শাস্তি। ধারা 426। আর যে ব্যক্তি 50 টাকা অথবা তার ঊর্ধ্ব যে কোনো পরিমাণ টাকার কি করে, অনিষ্ট সাধন করে, তার শাস্তি হবে কত? ধারা 300, ধারা 427। ধারা 427। 427 ধারায় বলা হয়েছে 50 টাকার পরিমাণ যদি কি করা হয়, ক্ষতি করা হয়, তাহলে শাস্তি। ধারা 427। ধারা 428। ধারা 428। ধারা 428 ধারায় বলা হয়েছে 10 টাকা মূল্যের কোন জন্তু, 10 টাকা মূল্যের কোন জন্তু হত্যা করা হয় বা যদি বিকলাঙ্গ করা হয় বা বিকলাঙ্গ করে যদি অনিষ্ট সাধন করা হয়, তাহলে তার শাস্তি। ধারা
28। ধারা 428-এ একই শাস্তির কথা বলা আছে, 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড হতে পারে, অথবা উভয়বিধ দণ্ডই হতে পারে। ধারা 428। তো ধারা 425-এ অনিষ্ট সাধনের সংজ্ঞা। ধারা 426, যে ব্যক্তি অনিষ্ট সাধন করে তার শাস্তি। ধারা 426। ধারা 427, এমন ভাবে অনিষ্ট সাধন করলো যার ক্ষতির পরিমাণ দাঁড়ালো 50 টাকা, অথবা তার তদূর্ধ্ব 60 টাকা, 70 টাকা বা 100 টাকা। যদি এরূপ ক্ষতি সাধন হয় তাহলে তার শাস্তি। ধারা 427। আর ধারা 428-এ বলা হয়েছে 10 টাকা মূল্যের কোনো জন্তু বা প্রাণী, এখানে গরু হতে পারে, ছাগল হতে পারে, মহিষ হতে পারে। কারণ ওই যুগে অর্থাৎ 1860 সালে বা 18 শতাব্দীতে যখন আপনার এই 10 টাকা মূল্যের কোনো জন্তু কেনা হতো, হয়তো তখন ওই সময়ে আপনার মহিষ, বড় গরু, এই জাতীয় জন্তু বা প্রাণীগুলা কি হয়তো ক্রয় করা যেত, সম্ভবত ওই সময়ে 1860 সালের ওইদিকে ক্রয় করা যেত। যদি কোনো ব্যক্তি এখন বর্তমান যুগে দেখা যায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের বড় বড়, 4 লাখ, 5 লাখ টাকা দামের বড় বড় গরু পাওয়া যায়, এই গরুর যদি কোনো ব্যক্তি ক্ষতি সাধন করে, ঠিক আছে, এই গরুগুলার যদি কেউ ক্ষতি সাধন করে বর্তমান যুগে, আর ওই যুগে 10 টাকা মূল্যের যদি কোনো প্রাণী বা জন্তু যদি কেউ হত্যা করে, অথবা দেখা গেল যে একটা পা কেটে ফেললো, অথবা একটা পা ভেঙে ফেললো, বিকলাঙ্গ করে দেয়, বিকলাঙ্গ এই হত্যার মাধ্যমে অথবা বিকলাঙ্গ করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি অনিষ্ট সাধন করে, তাহলে তার শাস্তি। ধারা 428। 428 দ্বারা কত টাকার শাস্তি? 10 টাকার শাস্তি। 10 টাকা মূল্যের যদি কোনো জন্তু বা প্রাণীকে যদি হত্যা করা হয়, অর্থাৎ যদি মেরে ফেলা হয়, অথবা যদি বিকলাঙ্গ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? বিকলাঙ্গ করে যদি অনিষ্ট সাধন করা হয় তাহলে তার শাস্তি। ধারা 428। ধারা 428। ধারা 429। 429 ধারায় বলা হয়েছে 50 টাকা মূল্যের বা 50 টাকা মূল্যের যদি কোনো গবাদি পশু অথবা কোনো জন্তু যদি হত্যা করা হয়, অথবা যদি বিকলাঙ্গ করে যদি অনিষ্ট সাধন করা হয়, তাহলে তার শাস্তি। ধারা 429। কত ধারায়? ধারা 429-এ। 429 ধারার শাস্তির পরিমাণ কি পরিমাণ বলা আছে? 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ড, অথবা উভয়বিধ দণ্ড, যে কোনো প্রকার দণ্ডই হতে পারে। ধারা 429। তাহলে অনিষ্ট সাধন অর্থাৎ ক্ষতি বা লোকসান, অবৈধ লোকসান অথবা অবৈধ ক্ষতি কত ধারায়? ধারা 425। অনিষ্ট সাধন ধারা 426। যে ব্যক্তি অনিষ্ট সাধন করে সেই ব্যক্তি কি করে শাস্তি পাবে? ধারা 426-এ। আর ধারা 427-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 50 টাকা অথবা তদূর্ধ্ব, 50 টাকার বেশি অর্থাৎ 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 150, 500 এই পরিমাণ যদি ক্ষতি সাধন করে তাহলে তার শাস্তি হবে। ধারা 427। ধারা 428-এ বলা হয়েছে 10 টাকা মূল্যের যদি কোনো জন্তু বা প্রাণী যদি হত্যা করা হয়, অথবা বিকলাঙ্গ করার মাধ্যমে যদি অনিষ্ট সাধন করা হয়, তাহলে তার শাস্তি। ধারা 428। আর ধারা 429-এ বলা হয়েছে 50 টাকা সমমূল্যের কোনো গবাদি পশু বা কোনো প্রাণী বা কোনো জন্তু যদি হত্যা করা হয়, অথবা বিকলাঙ্গ করার মাধ্যমে যদি অনিষ্ট সাধন করা হয়, তাহলে তার শাস্তি। ধারা 429। ধারা 429। ধারা 434, 35। ধারা 435। 435 ধারায় বলা হয়েছে 100 টাকা অথবা কৃষি ফসল, অর্থাৎ জমির যে ফসল, 100 টাকা, 100 টাকা বা কৃষি ফসলের ক্ষেত্রে 10 টাকা পরিমাণ যদি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি অগ্নিসংযোগ করে, অথবা কোনো বিস্ফোরক দ্রব্যের সাহায্যে যদি অনিষ্ট সাধন করে। এখন বিস্ফোরক দ্রব্যগুলা কি? আমরা এর আগে পড়ছিলাম বিস্ফোরক দ্রব্য। বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে যদি কোনো জমির ফসলের ক্ষতি করার চেষ্টা করে, যে ফসলের মূল্য 10 টাকা পর্যন্ত হতে পারে, অথবা 100 টাকার যদি কোনো ব্যক্তি ক্ষতি সাধন করে। আমরা যেমন 427 ধারায় পড়লাম যদি কোনো ব্যক্তি 50 টাকা অথবা তদূর্ধ্ব, তদূর্ধ্ব যদি হয় তাহলে এখানে হবে 127 ধারায়, 427 ধারায় হবে 50 টাকা হতে 99 টাকা পর্যন্ত। যখনই 100 টাকা হবে বা 100 তদূর্ধ্ব হবে তখনই 435 ধারায় শাস্তির পরিমাণটা আছে 435 ধারা হবে। তাহলে 425-এ অনিষ্ট সাধন, 426-এ বলা হয়েছে, 426-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অনিষ্ট সাধন করে তার শাস্তি 426।
427 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 50 টাকা হতে 99 টাকা অর্থাৎ 50 টাকা হতে ততোর্ধ্ব টাকার জন্য যদি কোনো ব্যক্তি ক্ষতি সাধন করে তাহলে তার শাস্তি 427। আর 435 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 100 টাকা মূল্যের 100 টাকার সমমূল্যের কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে বা কোনো ব্যক্তির অনিষ্ট করে তাহলে তার শাস্তি 427 ধারায়, 435 ধারায়। অথবা যদি কোনো ব্যক্তি 10 টাকা সমমূল্যের, কত টাকা, 10 টাকা সমমূল্যের কৃষি ফসল অর্থাৎ জমির যে ফসলগুলো থাকে, ধান, আখ, অথবা বিভিন্ন যে ফসলগুলো থাকে, সবজিগুলো থাকে, আপনার টমেটো, শসা, মরিচ, পেঁয়াজ, এই জাতীয় যদি কোনো ফসল ফসল বা সবজি যদি কি করে, ফসলের যদি কোনো ক্ষতি সাধন করে যার পরিমাণ, যার মূল্য 10 টাকা পর্যন্ত হতে পারে, এরূপ কোনো ব্যক্তি যদি এই সবজির যদি ক্ষতি করে অগ্নি সংযোগের মাধ্যমে অথবা কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে বা দ্রব্যের মাধ্যমে যদি কি করে আপনার অনিষ্ট সাধন করে তাহলে তার শাস্তি ধারা 435। কত ধারায়? ধারা 435। তাহলে 425 ধারায় বলা হয়েছে অনিষ্ট সাধন। অনিষ্ট সাধন বলতে বোঝায় যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির অবৈধভাবে ক্ষতি করে বা লোকসান করে অথবা এমন কোনো কাজ করে যে কাজের দ্বারা অপর কোনো ব্যক্তির অবৈধ লোকসান হয় অথবা অবৈধ ক্ষতি হয় তাহলে সেই ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে বা তাকে অনিষ্ট সাধন বলে বা তাকে অনিষ্ট বলে। ধারা 425। শাস্তি ধারা 426। 50 টাকা অথবা ততোর্ধ্ব টাকার জন্য যদি কোনো ব্যক্তি অনিষ্ট করে তাহলে তার শাস্তি ধারা 427। ধারা 428 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 10 টাকা মূল্যের যদি কি কোনো জন্তু বা কোনো প্রাণী যদি হত্যা করে অথবা যদি বিকলাঙ্গ করার মাধ্যমে অনিষ্ট সাধন করে তাহলে তার শাস্তি ধারা 428। ধারা 429 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 50 টাকা মূল্যের অথবা 50 মানে যদি কোনো ব্যক্তি 50 টাকা মূল্যের কোনো গবাদি পশু বা কোনো প্রাণী বা কোনো জন্তু যদি হত্যা করে অথবা যদি বিকলাঙ্গ করার মাধ্যমে অনিষ্ট সাধন করে তাহলে তার শাস্তি ধারা 429। আর ধারা 435 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 100 টাকা অথবা 10 টাকার মূল্যের বা সমমূল্যের যদি কৃষি ফসলের যদি ক্ষতি সাধন করে অগ্নি সংযোগের মাধ্যমে অথবা কোনো বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে যদি অনিষ্ট সাধন করে তাহলে তার শাস্তি ধারা 435। কত? ধারা 435। তাহলে অনিষ্ট সাধন সংক্রান্ত এখানে 425 ধারায় গুরুত্বপূর্ণ, এরপর অন্যান্য ধারা আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। অনিষ্ট শুধু অনিষ্টের সংজ্ঞাটাই আসতে পারে, তাছাড়া কোনো প্রশ্ন আসার সম্ভাবনা এখানে নেই। কিন্তু যদি এমসিকিউ হয় যে 10 টাকা মূল্যের কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে তার অপরাধ কত ধারায় হবে? 426, 427, 428, 429। তাহলে অবশ্যই 428 ধারায়। 10 টাকা সমমূল্যের যদি কোনো প্রাণী যদি হত্যা করা হয় বা কোনো জন্তু যদি হত্যা করা হয় বা বিকলাঙ্গ করা হয়, বিকলাঙ্গ করার মাধ্যমে যদি অনিষ্ট সাধন করা হয় তাহলে তার শাস্তি হবে ধারা 428। আর যদি 50 টাকা সমমূল্যের কোনো প্রাণী বা গবাদি পশু বা কোনো জন্তু যদি হত্যা করা হয় তাহলে তার শাস্তি হবে ধারা 429। যদি 100 টাকার যদি ক্ষতি সাধন করা হয় অথবা 10 টাকার যদি কৃষি যদি ফসলের যদি অগ্নি সংযোগের মাধ্যমে অথবা কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে যদি কি করা হয়, যদি ক্ষতি সাধন করা হয় বা অনিষ্ট করা হয় তাহলে তার শাস্তি ধারা 435। ধারা 441। ধারা 441। এখানে 425 ধারা থেকে 435 ধারা পর্যন্ত 6টা ধারা। বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। তাহলে এখানে 3-4টা ধারা বরাবর, এখানে 6টা ধারা হয়েছে আর 3-4টা ধারা বরাবর, তারপরে আহ সড়ক পরিবহন আইনের 2টা অথবা 3টা, সর্বোচ্চ 2টা অথবা 3টা ধারা পড়াবো। ধারা 441। ধারা 441, 441-এ বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন অনধিকার প্রবেশ বলতে কি কি বোঝায়? যেখানে প্রবেশ করার জন্য আপনার কি অধিকার নাই, এক কথায় যেখানে প্রবেশ করার জন্য আপনার অধিকার নাই, এরূপ কোন জায়গায় যদি আপনি কোনো অপরাধ কাজ করার জন্য যদি প্রবেশ করেন অথবা অপরাধ কোনো কাজ করার জন্য যদি আপনি সেখানে অবস্থান করেন তাহলে সে আপনার অবস্থান অথবা প্রবেশ করাকে কি বলা হয়? অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখানে 441 ধারায় বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা। ধারা
441। আমরা একটু সংজ্ঞাটা দেখি বা বোঝার চেষ্টা করি, তারপরে পরবর্তীতে ধারা যাব। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তিতে, কিসে, সম্পত্তিতে, এটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, শরীরে হতে পারে, অশরীরে হতে পারে, যে কোনো প্রকার সম্পত্তি হতে পারে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তিতে কোনো অপরাধ করার অভিপ্রায়ে অথবা কোনো অপরাধ করার উদ্দেশ্যে বা কোনো অপরাধ অনুষ্ঠান করার অভিপ্রায়ে বা কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে যদি বেআইনি ভাবে প্রবেশ করে, অর্থাৎ যেখানে প্রবেশ করার মতো তার কোনো আইনি অধিকার নাই বা তার কোনো অধিকার নাই, সেই জায়গায় যদি বেআইনি ভাবে প্রবেশ করে অথবা প্রবেশ করে যদি সেখানে অবস্থান করে, অথবা আইনি ভাবে প্রবেশ করছে, আইনি ভাবে প্রবেশ করছে, প্রবেশ করার পর কোনো ব্যক্তিকে যদি ভীতি প্রদর্শন করে অথবা অপমান করে অথবা বিরক্তির সৃষ্টি করে, তাহলে তাকে অনধিকার প্রবেশ বলা হয়, তাহলে তাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে। ধারা 441। ধারা 441। প্রথম কথা হলো, আপনি এমন কোনো জায়গায় প্রবেশ করবেন যেখানে প্রবেশ করার আপনার অধিকার নাই, অথবা অধিকার আপনার আছে, আপনি সেখানে প্রবেশ করলেন, প্রবেশ করার পর যদি কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখান, কোনো ব্যক্তিকে যদি হুমকি দেন, বা কোনো ব্যক্তির যদি মান সম্মানে যদি আঘাত করেন, বা কোনো ব্যক্তির যদি কি করেন বিরক্তির সৃষ্টি করেন, বা কোনো ব্যক্তিকে যদি আপনি অপমান করেন, তাহলে আপনি সেখানে কি করছেন, অপরাধমূলক অনধিকার প্রবেশ করছেন, অপরাধমূলক অনধিকার প্রবেশ করছেন। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলি কোনো সম্পত্তিতে, কি সে সম্পত্তি, দখলি সম্পত্তি, সেটা কোনো বাড়ি হতে পারে, কোনো গাড়ি হতে পারে, কোনো ঘর হতে পারে, আপনার কোনো বিল্ডিং হতে পারে, বিল্ডিং এর কোনো অংশ হতে পারে, কোনো দালান হতে পারে, কোনো তাঁবু হতে পারে, কোনো জাহাজ হতে পারে, আপনার যে কোনো সম্পত্তি হতে পারে, কোনো ভূমি হতে পারে, কোনো জমি হতে পারে, যেখানে প্রবেশ করার আপনার অধিকার নাই, আপনি প্রবেশ করছেন কিসের উদ্দেশ্যে, কোনো অপরাধমূলক কার্যক্রম, ওই সম্পত্তিতে, ওই সম্পত্তিতে কোনো অপরাধমূলক অনুষ্ঠান করার অভিপ্রায়, কোনো অপরাধ অনুষ্ঠান করার অভিপ্রায় সেখানে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করে যদি সেখানে আপনি অবস্থান করেন, অথবা সেখানে যদি আপনি বেআইনি ভাবে প্রবেশ করেন, অথবা আপনি আইনি ভাবে প্রবেশ করছেন, আপনি আইনি ভাবে প্রবেশ করছেন, আপনার প্রবেশ করার অধিকার আছে, আপনি প্রবেশ করছেন, কিন্তু প্রবেশ করার পর ওইখানে যারা আছে বা যারা দখলে আছে অথবা যারা ওই মালিক, ওই সম্পত্তির মালিক, তাদেরকে যদি আপনি হুমকি দেন, অপমান করেন অথবা বিরক্তির সৃষ্টি করেন বা ভয়ভীতি যদি প্রদর্শন করেন, তাহলে আপনি কি করতেছেন, অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 441। ধারা 441। আর অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি ধারা 447। কত ধারায়, ধারা 447। অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করার জন্য অপর কোনো ব্যক্তির দখলি সম্পত্তিতে, সেটা প্রাচীর বেষ্টিত সম্পত্তি হোক বা যে কোনো সম্পত্তি হোক, সেই সম্পত্তিতে যদি অপরাধমূলক কোনো কার্যক্রম করার জন্য যদি সেখানে প্রবেশ করে, প্রবেশ করে যদি অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। অথবা যদি কোনো ব্যক্তি আইনি ভাবে সেখানে প্রবেশ করার জন্য ক্ষমতাবান, প্রবেশ করার পর সেই ব্যক্তিদের, অর্থাৎ ওইখানে যারা অবস্থান করবে সেই ব্যক্তিদের যদি বিরক্তির সৃষ্টি করে, তাদেরকে যদি ভয়ভীতি প্রদর্শন করে, অর্থাৎ তাদেরকে যদি অপমান করে বা তাদের বিরক্তির যদি সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। ধারা 441। আর যে ব্যক্তি এই অপরাধমূলক অনধিকার প্রবেশ করবে তার শাস্তি ধারা 447। ধারা 447। এই দুটা ধারায় পড়বো, এর বাইরে আর যাবো না। এরপরে আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা ধারা 442 থেকে, ধারা 442 থেকে আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা। তাহলে অনধিকার প্রবেশ কি বোঝা গেল? অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধ একটা হলো অপরাধমূলক, মানে আপনি অপরাধ করবেন, আপনার অপরাধ করার ইচ্ছা আছে, আপনার অপরাধ করার অভিপ্রায় আছে, আপনার অপরাধ করার উদ্দেশ্য আছে, আপনি অপরাধ করবেন। অনধিকার প্রবেশ বলতে কি বোঝায়? যেখানে প্রবেশ করার মতো অধিকার আপনার নাই, যেখানে প্রবেশ করার অধিকার আপনার নাই, কিন্তু আইনে বলা আছে প্রবেশ করার অধিকার আপনার আছে, বা আপনি প্রবেশ সেখানে করতে পারেন, করার পর যদি কোনো ব্যক্তিকে সেখানে ভয়ভীতি দেখান অথবা ক্ষতি করার চেষ্টা করেন
অথবা বিরক্তির সৃষ্টি করেন, অথবা কোনো ব্যক্তিকে যদি আপনি অপমান করেন, তাহলে সেই জায়গায় আপনি কি করছেন? অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 441। কত ধারা? ধারা 441। তাহলে এখানে আপনার দুইটা বিষয় বিদ্যমান আছে এই 441 ধারা। একটা বিষয় হলো কোন সম্পত্তির মধ্যে বা উপরে যে অন্যের দখল আছে সেখানে বেআইনিভাবে প্রবেশ করা, অথবা আপনি আইনিভাবে প্রবেশ করছেন, আইনিভাবে প্রবেশ করার পর সেখানে কি করছেন? হুমকি ধামকি দিচ্ছেন, ভয়ভীতি প্রদর্শন করছেন, অপমান করছেন বা বিরক্তির সৃষ্টি করছেন। দ্বিতীয় বিষয়টি হলো সম্পত্তির মধ্যে যা কোন সম্পত্তির মধ্যে বা উপরে যা অন্যের দখলে আছে সেখানে প্রবেশ করিয়া বেআইনিভাবে সেখানে যদি আপনি অবস্থান করেন, তাহলে একটা বিষয় হলো বেআইনিভাবে প্রবেশ করা, আর দ্বিতীয় বিষয়টি হলো বেআইনিভাবে প্রবেশ করার পর সেখানে অবস্থান করা। সেখানে অবস্থান করা, আপনি যদি অবস্থান করেন তাহলে আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 441। তাহলে ধারা 441 আর ধারা 447 বোঝা গেল অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে কি বোঝায় বা কাকে বলে? বোঝা গেছে স্যার। ধারা 425 ধারায় বলা হয়েছে অনিষ্ট। অনিষ্ট বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে যদি কি করে, কোনো ক্ষতি সাধন, অবৈধ কোনো লোকসান করে বা ক্ষতি সাধন করে বা ক্ষতি করে, অথবা এমন কোনো কাজ করে যে কাজের ফলে অপর কোনো ব্যক্তির অবৈধ লোকসান হয় বা ক্ষতি হয়, তাহলে ওই ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে, বা ওই ব্যক্তি অনিষ্ট করেছে বলে গণ্য হবে। ধারা 425 অনিষ্ট শাস্তি। ধারা 426। ধারা 427 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 50 টাকা অথবা ততোধিক, 50 টাকা হতে 99 টাকা পর্যন্ত এই ভিতরে যদি কোনো টাকার যদি কি করে ক্ষতি সাধন করে, তাহলে তার শাস্তি। ধারায় 427। ধারা 428 বলা হয়েছে 10 টাকা সমমূল্যের কোনো প্রাণী যদি কোনো ব্যক্তি হত্যা করে, অথবা এমন কোনো কাজ করে বা বিকলাঙ্গ করে, বা বিকলাঙ্গ করার মাধ্যমে যদি অনিষ্ট সাধন করে, তাহলে তার শাস্তি। ধারা 428। ধারা 429 100 টাকার যদি কেউ ক্ষতি করে, অথবা 50 টাকা সমমূল্যের 100 টাকা, অথবা 50 টাকা সমমূল্যের কোনো প্রাণী যদি কেউ হত্যা করে বা জন্তু যদি কেউ হত্যা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে। ধারা 429। আর ধারা 435 ধারায় বলা হয়েছে, ধারা 429 বলা হয়েছে 50 টাকা সমমূল্যের কোনো প্রাণী যদি কেউ হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে বা বিকলাঙ্গ করে, তাহলে তার শাস্তি। ধারা 429। আর ধারা 435 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 100 টাকার যদি ক্ষতি সাধন করে, অথবা 10 টাকা মূল্যের যদি কোনো ফসলি জমির যদি ক্ষতি করে, বা কোনো জমির ফসলের যদি ক্ষতি করে, অথবা কোনো অগ্নিসংযোগের মাধ্যমে, অথবা এই ক্ষতি যদি কোনো বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে বা পদার্থের মাধ্যমে যদি এই ক্ষতি করা হয়, তাহলে তার শাস্তি। ধারা 435। ধারা 441 ধারায় বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখানে আমাকে বুঝতে হবে, বোঝার আছে যে অপরাধমূলক অনধিকার প্রবেশটা বলতে কি বোঝায়। একটা হলো আমার অপরাধ করার ইচ্ছা থাকতে হবে বা উদ্দেশ্য থাকতে হবে, অথবা অভিপ্রায় থাকতে হবে। আমার যদি অভিপ্রায় যদি অপরাধ করার যদি না থাকে, যেমন এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, অথবা ভয়ভীতি যদি প্রদর্শন করা হয়। ভয়ভীতি প্রদর্শন করা মানে কি? আমার অপরাধ করার ইচ্ছা আছে, বা কাউকে যদি অপমান করা হয়, একজন মানুষকে অপমান করাও কি একটা অপরাধ, বা কোনো কিছুতে বিরক্তির সৃষ্টি করা সেটাও অপরাধ, গণ উপদ্রব সংক্রান্ত অপরাধ। ঠিক আছে? আপনি এই যে অপরাধগুলো যদি করেন, তাহলে যদি এই অপরাধগুলো যদি আপনি কোনো জায়গায় প্রবেশ করে যদি করেন, বা কোনো জায়গায় যেখানে আপনার প্রবেশ করার অধিকার নাই, এমন কোন একটা জায়গায় প্রবেশ করে বা অবস্থান করে যদি কোনো ব্যক্তিকে হুমকি দামকি দেন, ভয়ভীতি প্রদর্শন করেন, অথবা বিরক্তির সৃষ্টি করেন, অথবা অপমান করেন, তাহলে আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন বলে গণ্য হবে। এখানে দুইটা বিষয় থাকতে হবে। একটা বিষয় হলো অপরাধমূলক আপনাকে প্রবেশ করতে হবে, আর প্রবেশ করার পর সেখানে আপনাকে অবস্থান করতে হবে। আর তৃতীয় বিষয় হলো আপনি যে প্রবেশটা করবেন অথবা অবস্থান করবেন, এই প্রবেশ অথবা অবস্থান আপনার কোনো অপরাধমূলক কোনো কিছু অনুষ্ঠান করার উদ্দেশ্যে বা কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে বা অভিপ্রায় সেখানে বেআইনি ভাবে কি করতে হবে আপনাকে?
প্রবেশ করতে হবে এবং সেই সাথে অবস্থান করতে হবে। অথবা আপনি আইনিভাবে সেখানে প্রবেশ করছেন বা অবস্থান করছেন, কিন্তু সেই সাথে কি করছেন, আপনি ভয়ভীতি প্রদর্শন করছেন, অথবা হুমকি ধমকি দিচ্ছেন, অথবা অপমান করছেন, অথবা আপনি বিরক্তির সৃষ্টি করছেন, তাহলে আপনার সেই প্রবেশ বা সেই অবস্থান করাকে কি বোঝায়? অপরাধমূলক অনধিকার প্রবেশ বোঝায়, ধারা 441। আর যদি কোনো ব্যক্তি এই অপরাধমূলক অনধিকার প্রবেশ করে তাহলে তার শাস্তি ধারা 447। কত ধারায়? ধারা 447। তাহলে 425 ধারা থেকে 447, 41 ও 447 বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? ধারা 425 থেকে 447, 41 ও 47 কোথাও বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। বোঝা গেছে না? তাহলে এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সড়ক পরিবহন আইনের 2টা অথবা 3টা ধারা। কারণ যেহেতু বিকালবেলা ক্লাস নিতে সমস্যা হইতেছে, এই দণ্ডবিধির সাথে আমরা 2-3টা ধারা আলোচনা করব। না বুঝতে কি কোনো সমস্যা হবে বা কষ্ট হবে? না স্যার, সমস্যা হবে না। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন আইন 2018 সালের আইন। ধারা 1 পরিচিতি, ধারা 2 এর সংজ্ঞা, ধারা 4 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে আপনি মোটরযান চালাবেন, সেই মোটরযান চালানোর উপর বিধিনিষেধ ধারা 4। আপনি চালাইতে পারেন, আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালাইতে পারবেন না। কত ধারায়? 66 ধারায়। কত ধারায়? 66 ধারায়। অর্থাৎ 4 ও 5 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি মোটরযান চালায় তাহলে তার অপরাধ হবে ধারা 66। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছাড়া অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে, যেমন আমার নিজের মেয়াদ উত্তীর্ণ একটা লাইসেন্স আছে, এটা ঠিক করা লাগবে। ঠিক আছে? এই লাইসেন্স নিয়ে যদি কোনো ব্যক্তি কি করে আপনার গাড়ি চালায় তাহলে তার অপরাধ হবে কত ধারায়? 66 ধারা, ধারা 66। তাহলে ধারা 4 মোটরযান চালানোর উপর কি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 7 প্রতিবন্ধী ব্যক্তি বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স। ধারা 10 আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান এবং নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 10। ধারা 16 মোটরযান যখন আপনি চালাবেন বা মোটরযান যখন আপনি কিনবেন সেই মোটরযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। ধারা 16 যদি না থাকে তাহলে শাস্তি ধারা 72। ধারা 17 ধারায় বলা হয়েছে যদি আপনার ভুয়া রেজিস্ট্রেশন থাকে বা ভুয়া রেজিস্ট্রেশন যদি ব্যবহার করেন বা নকল বা জাল যদি রেজিস্ট্রেশন ব্যবহার করেন তাহলে শাস্তি ধারা 73। ধারা কত? ধারা 73। ধারা 25 ধারায় বলা হয়েছে আপনি যখন মোটরযান কিনবেন সেই মোটরযানের ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। ধারা 25 যদি না থাকে তাহলে শাস্তি 3-25-75। কত? 3-25-75। ধারা 26 বলা হয়েছে ট্যাক্স টোকেন থাকতে হবে বা করের যে টোকেন বা সনদ, সেই সনদটা থাকতে হবে। যদি না থাকে তাহলে শাস্তি ধারা 76। কত ধারায়? 76 ধারায় শাস্তি। ধারা 28 বলা হয়েছে রুট পারমিট থাকতে হবে। যদি রুট পারমিট না থাকে তাহলে শাস্তি ধারা 77। ধারা 77। 3-25-75, 76, 77। 75, 25-75, 26-76 আর 28-77। ধারা 34 ধারায় বলা হয়েছে আপনার আসন বিন্যাস করতে হবে, আপনার ভাড়ার হার নির্ধারণ করতে হবে, অথবা সরকার যে ভাড়ার চার্ট নির্ধারণ করে দেবে বা ভাড়ার যে তালিকা নির্ধারণ করে দেবে সেই তালিকা আপনাকে প্রদর্শিত কোনো স্থানে কি করতে হবে? প্রদর্শন করতে হবে। ধারা 34। যদি আপনি প্রদর্শন না করেন তাহলে আপনার শাস্তি কত ধারায়? ধারা 80। 80 ধারায় আপনার শাস্তি। ধারা 37 ধারায় বলা হয়েছে মহাসড়কের দুই পাশে যে জায়গাটা থাকে মহাসড়কের মালিকানাধীন, সেই মালিকানাধীন জায়গায় 10 মিটারের ভিতরে কি করা যাবে না? মহাসড়ক হতে 10 মিটারের ভিতরে কোনো ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা আপনি তৈরি করতে পারবেন না বা প্রস্তুত করতে পারবেন না। যদি আপনি প্রস্তুত করেন তাহলে আপনার শাস্তি হবে কত ধারায়? ধারা 82।
82 ধারায় আপনার শাস্তি হবে ধারা 38 বলা হয়েছে টার্মিনাল উন্নয়ন সংক্রান্ত বা পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত যে চার্জ নির্ধারণ করে দেওয়া আছে সেই চার্জ ভিন্ন আপনি অতিরিক্ত চার্জ আদায় করতে পারবেন না। যদি আপনি অতিরিক্ত চার্জ আপনি আদায় করেন তাহলে আপনার শাস্তি হবে কত ধারায়? ধারা 83। ধারা 83। ধারা 52 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ধারা 52। ধারা 65 যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় মোটরযানের সাথে তাহলে তাকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। যদি চিকিৎসা সেবা প্রদান করা হয় তাহলে আপনি অপরাধী হবেন। ধারা 62। ধারা 65 ধারায় বলা হয়েছে মোটরযান সংক্রান্ত ডাম্পিং ইয়ার্ড প্রস্তুত করতে হবে বা ডাম্পিং ইয়ার্ড থাকতে হবে। এটা কোথায় থাকবে? হয় থানায়, আর না হলে ট্রাফিক ব্যবস্থাপনায় এটা সংরক্ষণ করতে হবে। এবং এখানে যে ব্যক্তি কর্মরত থাকবেন বা যে অফিসার কর্মরত থাকবেন বা দায়িত্বরত থাকবেন তিনি কি করবেন? যে অফিসার ড্রাইভিং এর গাড়ি পাঠাবেন বা মোটরযান পাঠাবেন অথবা আদালত কর্তৃক যখন ড্রাইভিং এ মোটরযান পাঠানো হবে এই মোটরযান সংক্রান্ত যদি কোনো নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক ওই মোটরযান সংক্রান্ত বিলিবন্ধের ব্যবস্থা করতে হবে। ধারা 65। ধারা 66 বলা হয়েছে 4 ধারা এবং 5 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মোটরযানের যে ড্রাইভিং লাইসেন্স থাকার কথা নিজস্ব যে একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে সেই লাইসেন্স ভিন্ন অথবা মেয়াদ উত্তীর্ণ কোনো লাইসেন্স ব্যবহার করে তিনি কি করতে পারবেন না? মোটরযান চালাতে পারবেন না। ধারা 66। ধারা 67 বলা হয়েছে মোটরযানের যে ড্রাইভিং লাইসেন্স থাকবে সেই ড্রাইভিং লাইসেন্স আপনি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি হস্তান্তর করেন তাহলে আপনার শাস্তি। ধারা 67। এখানে 6 ধারার বিধান 6 এর 5 উপধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে মোটরযান সংক্রান্ত যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ব্যক্তি হস্তান্তর করে তাহলে তার শাস্তি। ধারা 67। ধারা 69 ধারায় বলা হয়েছে কর্তৃপক্ষ ব্যতীত যদি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করা হয়, নবায়ন করা হয় বা প্রদান করা হয় তাহলে তার শাস্তি। ধারা 69। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 10 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো জায়গায় যদি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করে, প্রদান করে বা নবায়ন করে তাহলে তার শাস্তি। ধারা 69। ধারা 70 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি একবার ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করার পর সেই ব্যক্তি যদি পুনরায় যদি গাড়ি চালায় বা মোটরযান যদি সে চালায় তাহলে বা ড্রাইভিং করে তাহলে তার শাস্তি। ধারা 70। ধারা 71 ধারায় বলা হয়েছে কন্ডাক্টর লাইসেন্স বিহীন যদি গাড়ি চালায়, অর্থাৎ 2 এর 10 উপধারা সংজ্ঞার 2 এর 10 উপধারা কি কন্ডাক্টর লাইসেন্স থাকতে হবে। যদি কোনো ব্যক্তি কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত যদি কোনো মোটরযানে যদি হেল্পার কন্ডাক্টর হিসেবে যদি দায়িত্ব পালন করেন তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন কত ধারা? ধারা 71। কন্ডাক্টরের শাস্তি। ধারা 71। ধারা 72 বলা হয়েছে কত ধারায়? 16 ধারার বিধান যদি লঙ্ঘন করে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে তার শাস্তি। ধারা 72। ধারা 73 যদি ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 75 বলা হয়েছে 25 ধারার বিধান লঙ্ঘন করে যদি ফিটনেস ব্যতীত যদি গাড়ি চালায় তাহলে শাস্তি। 3, 25, 75, 26, 76, 28 ধারায় বলা হয়েছে রুট পারমিট ব্যতীত যদি কোনো ব্যক্তি গাড়ি চালায় তাহলে তার শাস্তি। ধারা 77। ধারা 80 ধারায় বলা হয়েছে 34 ধারায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার শাস্তি। ধারা 80। ধারা 82 বলা হয়েছে 37 ধারার অপরাধ। ধারা 83। 38 ধারার অপরাধ। ধারা 85। ধারা 85। ধারা 86। 83 পরে ধারা 86। 43 দুগুণা 86। 43 বলা হয়েছে ওভারলোড, অর্থাৎ অতিরিক্ত ওজন যদি কোনো ব্যক্তি বহন করে অথবা নিজে যদি ড্রাইভিং করে অথবা অন্য কোনো ব্যক্তিকে যদি মোটরযান চালানোর যদি অনুমতি প্রদান করে তাহলে তার শাস্তি। ধারা 86। 43 দুগুণা 86। 3, 25, 75 মনে রাখার টেকনিক। 3, 25, 75 তারপরে 26, 76, 28, 77। 28 বলেছে রুট পারমিট আর 77 শাস্তি যদি রুট পারমিট না থাকে। 34, 80। 34, 80 তারপর 37, 82, 38, 83 আর 43, 86। 43 দুগুণা 86। 43 এর পরে 43, 44, 45 আর 86, 87, 88। 86, 87, 88। 87 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মোটরযান সংক্রান্ত যদি অতিরিক্ত বা বেপরোয়া গতিতে যদি কি মোটরযান চালায় বা যানবাহন যদি চালায় তাহলে তার শাস্তি। ধারা 87। ধারা 88 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 45 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ উচ্চ মাত্রার হর্ন বা উচ্চ মাত্রা যদি কোনো হর্ন বা এই জাতীয় কোনো জিনিস যদি স্থাপন করে বা প্রতিস্থাপন করে অথবা যদি তার মোটর গাড়িতে যদি লাগায় তাহলে তার শাস্তি। ধারা 88। 86, 87, 88। 43 দুগুণা 86 তারপর 44, 87, 45, 88। তারপর ধারা 90।
ধারা 90-তে বলা হয়েছে মোটরযান পার্কিং সংক্রান্ত এবং যাত্রী ওঠানামা বা পণ্য ওঠানামা করার জন্য যে নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি 47 ধারার বিধান লঙ্ঘন করে, 47 ধারার বিধান লঙ্ঘন করে যদি নির্ধারিত স্থান ব্যতীত যদি কি করে, গাড়ি যদি পার্কিং করে অথবা যাত্রী ওঠানামা করায় বা পণ্য ওঠানামা করায়, তাহলে তার শাস্তি ধারা 90। ধারা 95, সড়ক দুর্ঘটনার ফলে কি করার কথা ছিল? আপনার চিকিৎসা সেবা প্রদান করার কথা ছিল। আপনি যদি সড়ক দুর্ঘটনার ফলে যদি চিকিৎসা সেবা যদি প্রদান না করেন, অর্থাৎ 62 ধারা যদি বিধান আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনার শাস্তি ধারা 95। কত ধারায়? ধারা 95। ধারা 98, ধারা 98 বলা হয়েছে ওভারলোড করার কারণে অথবা অতিরিক্ত গতিতে, ওভারলোড করার কারণে অর্থাৎ ওভারলোড কত ধারায়? ধারা 43 এবং সেই সাথে ধারা 44, ওভারলোড এবং অতিরিক্ত ওজন, অতিরিক্ত গতিতে, অতিরিক্ত ওজন বহন করার কারণে এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে বা মোটরযান চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় অথবা কোনো ব্যক্তি যদি মারাত্মক দুর্ঘটনায় যদি কবলিত হয়, তাহলে তার শাস্তি ধারা, ধারা কত? ধারা 98। ধারা 99-তে বলা হয়েছে এই অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, তাহলে তার শাস্তি ধারা 99। ধারা 100-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই অপরাধগুলো পুনঃ পুনঃ যদি করে, অর্থাৎ একবার ওভারলোড নিছে, আবার ওভারলোড নিছে, আবার ওভারলোড নিছে, এই সকল অপরাধ যদি পুনরায় পুনরায় যদি করে, তাহলে তার অপরাধ ধারা 100। ধারা 100। নতুন ধারা, ধারা 105। কত ধারা? ধারা 105। 105 ধারায় বলা হয়েছে বেপরোয়া অথবা অবহেলাজনিত দুর্ঘটনার অপরাধ এর দণ্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালানোর কারণে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় এবং উক্ত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হয় অথবা মারা যায়, তাহলে তিনি অপরাধী হবেন। কত ধারায়? ধারা 105। আমরা আগেই পড়ছিলাম দণ্ডবিধি আইনের 304-এর খ ধারায় এবং 338-এর ক ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দ্রুত গতিতে মোটরযান চালানোর ফলে অপর কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে, তাহলে দণ্ডবিধিত অপরাধ 338-এর ক। আর যদি মেরে ফেলে, তাহলে 304-এর খ। সেই সাথে সড়ক পরিবহন আইনের 105 ধারা, কত ধারা? 105 ধারা। 105 ধারায় বলা হয়েছে আপনি, আমি বা অপর কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তি এমন ভাবে গাড়ি চালালাম, সেটা মোটরসাইকেল হোক বা অন্য কোনো যানবাহন হোক, প্রাইভেট কার হোক বা সেবামূলক কোনো গাড়ি হোক বা বড় বাস ট্রাক, যে কোনো মোটরযান হোক না কেন, এমন দ্রুত গতিতে বা এমন কোনো গতিতে বা অবহেলাপূর্ণ চালানোর ফলে বা বেপরোয়া গতিতে চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় বা গুরুতর যদি জখমপ্রাপ্ত হয় অথবা মারা যায়, আপনার গাড়ির সাথে ধাক্কা লেগে বা আপনার গাড়ির তলে পড়ে বা যে কোনো ভাবে হোক, যদি আপনার গাড়ির সাথে যদি দুর্ঘটনার ফলে যদি সেই ব্যক্তি মারা যায় বা গুরুতর জখমপ্রাপ্ত হয়, তাহলে আপনার অপরাধ সড়ক পরিবহন আইনের ধারা 105। কত ধারায়? 105। আর যদি সামান্য আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সড়ক পরিবহনের 62 ধারায় বলা হয়েছে আপনি তাকে চিকিৎসা সেবা দেবেন। আর যদি আপনি তাকে চিকিৎসা সেবা না দেন, তাহলে আপনার অপরাধ হবে কত? ধারা 95। 95 ধারায় আপনার অপরাধ হবে। আর 100 ধারায় অপরাধ যদি 105 ধারায় অপরাধ যদি আপনি মেরে ফেলেন অথবা গুরুতর জখম প্রাপ্ত করেন, তাহলে আপনার অপরাধ ধারা 105। ধারা 109। 109। 109 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসার কাগজপত্র দেখতে পারেন, কাগজপত্র দেখার ক্ষমতা। এখন মোটের উপর কথা হলো এই গাড়ির বা মোটরযানের কাগজপত্র কে দেখতে পারেন বা কোন পদবীর অফিসার দেখতে পারেন বা কোন পদবীর ক্ষমতার অফিসার এই মোটরযানের কাগজপত্র দেখতে পারেন? সড়ক পরিবহন আইনের 109 ধারা অনুযায়ী পুলিশের সাব ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যে কোনো মোটরযানের কাগজপত্র যে কোনো সময় পরীক্ষা করার জন্য তিনি কি করতে পারেন? ড্রাইভার অথবা হেল্পার বা কন্ডাক্টর যারা থাকে না কেন, তাদের কাছে চাইতে পারেন এবং সেই কাগজপত্র তিনি দেখতে পারেন। ধারা 109। ধারা 109। ধারা 110। 110 ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতা। ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তারের ক্ষমতা, অর্থাৎ সড়ক পরিবহন আইনের কোন কোন ধারায় কোন কোন অপরাধের কারণে পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? সড়ক পরিবহন আইনের ধারা 110। 110-এর 1 একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের ধারা 72 ধারায় কি বলা হয়েছে
আপনার যদি মোটরযানের রেজিস্ট্রেশন না থাকে ধারা 73, যদি ভুয়া রেজিস্ট্রেশন থাকে ধারা 75, ফিটনেস ধারা 77, রুট পারমিট যদি না থাকে ধারা 84, 84তে বলা হয়েছে আহ ভুলে গেলাম, ধারা 86 অতিরিক্ত ওজন, ধারা 92 আপনার সাধারণ ব্যতিক্রম যে অপরাধগুলো থাকে, ধারা 98 ওভারলোড অথবা অতিরিক্ত বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় তাহলে সেই অপরাধীকে কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তাহলে ধারা 105 কোনো ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় অথবা যদি গুরুতর জখম প্রাপ্ত করা হয় তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ অফিসার কি করতে পারেন, পোশাকধারী যে কোনো পুলিশ অফিসার ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারেন। ধারা 110-1। ধারা 110-2 দিয়ে বলা হয়েছে ওয়ারেন্ট ব্যতীত কাউকে গ্রেপ্তার করা হলে মোটরযানটি থানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর মোটরযানটি আপনি সেখানে কি করতে পারবেন না, ফেলে রাখতে পারবেন না। আপনি ওই মোটরযানটি যে থানায় গ্রেপ্তার করা হবে বা যে থানায় অপরাধীকে প্রেরণ করা হবে সে থানায় ওই মোটরযানটি প্রেরণ করতে হবে। ধারা 110-2। ধারা 110-2। ধারা 110-3, পুলিশ অফিসার মোটরযানের মালিককে 24 ঘন্টার মধ্যে মোটরযানের চালক এবং মোটরযান সম্পর্কে অবহিত করবেন। অর্থাৎ বড় বড় যে বাস থাকে বা বা ঢাকা শহরের ভিতরে যে বিভিন্ন ধরনের যে গাড়ি চলাচল করে প্রত্যেকটা গাড়ি তো মালিক ড্রাইভার হিসেবে ওই গাড়ি চালায় না, গাড়ি একজনের, আর ড্রাইভার যে থাকে সে ড্রাইভার একজনের গাড়ি নিয়ে কি করে, ভাড়ায় চালায়। অথবা ড্রাইভারকে মাসিক হিসেবে হোক বা দৈনিক ভাতা হোক, দৈনিক একটা টাকা দেওয়া হয় বা দৈনিক একটা মজুরি দেওয়া হয়। এখন ড্রাইভারকে যখন গ্রেপ্তার করা হবে, গাড়ি যখন থানায় নিয়ে যাওয়া হবে, গাড়ি থানায় নিয়ে যাওয়া সম্পর্কে এবং ড্রাইভারকে গ্রেপ্তার সম্পর্কে কাকে জানাইতে হবে, ওই গাড়ির যে মালিক থাকবেন সেই মালিককে 24 ঘন্টার ভিতরে অবহিত করতে হবে, বা ড্রাইভার সম্পর্কে বা গাড়ির আহ, গাড়ির যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে ওই গাড়ির মালিককে জানাইতে হবে। ধারা 110-3। ধারা 110-3। তো ধারা 105 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বেপরোয়া গতিতে বা অবহেলা পূর্বক কোনো আচরণের ফলে যদি গাড়ি অবহেলাপূর্ণ কোনো গাড়ির গতির ফলে যদি কি হয়, অপর কোনো ব্যক্তি যদি গুরুতর জখম প্রাপ্ত হয় অথবা মারা যায় তাহলে তার অপরাধ। ধারা 105। ধারা 109 বলা হয়েছে কাগজ দেখার ক্ষমতা বা কাগজ পরীক্ষা করার ক্ষমতা কার আছে, সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কি করতে পারেন, এটা পরীক্ষা করতে পারেন। ধারা 109। ধারা 110 বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কোন কোন অপরাধের ক্ষেত্রে, ধারা 72, 73, 74। ধারা 72, 73, 75, 77। ধারা 72, 73, 75, 77, 79। ধারা 84, ধারা 86, ধারা 87, ধারা 89, ধারা 92, ধারা 98, ধারা 105। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। 11টা ধারার ক্ষেত্রে সড়ক পরিবহন আইনের 11টা ধারার ক্ষেত্রে কি করা যায়, অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। এবং অপরাধীকে যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর ধারা 102 যে মোটর সাইকেল থাকবে বা যে মোটর যানটি থাকবে সেই মোটর যানটি থানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ অপরাধীকে গ্রেপ্তার পূর্বক যে থানায় নিয়ে যাওয়া হবে সে থানায় মোটর যানটি প্রেরণ করতে হবে। এবং অপরাধীকে গ্রেপ্তার সম্পর্কে এবং মোটর যান থানায় সংরক্ষণ বিষয়ে কি করতে হবে, মোটর যানের যে মালিক থাকবেন 110-3 ধারায় সেই ব্যক্তিকে 24 ঘন্টার ভিতরে, কত ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে অবহিত করতে হবে। ধারা 110-3। অর্থাৎ যদি কখনো প্রশ্ন হয় যে কোনো মোটরযান আটক করার পর বা মোটরযানের যে ড্রাইভার থাকবে ড্রাইভারকে আটক করার পর গ্রেফতার করার পর মোটরযান সংক্রান্ত এবং ড্রাইভার সংক্রান্ত মোটরযানের মালিককে কত ঘন্টার ভিতরে অবহিত করতে হবে, কত দিনের ভিতরে অবহিত করতে হবে, 1 দিন, 2 দিন, 3 দিন অথবা 24 ঘন্টা, অথবা যদি বলে 24 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, তাহলে উত্তর হবে 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে মোটরযানের যে মালিক থাকবেন তাকে কি করতে হবে, অবশ্যই অবহিত করতে হবে। ধারা 110-3। ধারা 110-3। তাহলে ধারা 105 থেকে ধারা 110, মোট 3টা ধারা। এই 3টা ধারা বুঝতে কোনো সমস্যা আছে?
সমস্যা নাই স্যার, বোঝা গেছে। ধারা 105 গুরুতর জখম অথবা মেরে ফেলা। ধারা 109 কাগজ পরীক্ষা করার ক্ষমতা বা কাগজ দেখার ক্ষমতা কার আছে? সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট, পদমর্যাদার অফিসার অথবা তার ঊর্ধ্বতন যে কোনো অফিসার, সর্বনিম্ন সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর। ধারা 110 বিনা পরোয়ানায় গ্রেপ্তার, অর্থাৎ পরোয়ানা ছাড়া যে সকল অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে। সড়ক পরিবহন আইনে 11টা অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এবং এই গ্রেপ্তার সম্পর্কে কি করতে হবে? ওই মালিক যে থাকবেন, মোটরযানের যে মালিক থাকবেন, তাকে অবহিত করতে হবে কতদিনের ভিতরে? 24 ঘন্টার ভিতরে। ধারা 110-এর 3। হয় আমাদের মোটামুটি এক ধারা থেকে 110 আর তিনটা না চারটা ধারা আছে। এই তিনটা চারটা ধারা হলে আমরা আলাদা একটা আইন ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকের মতো ইনশাল্লাহ ক্লাস এখানেই শেষ। আগামীকাল শুক্রবার ক্লাস হবে না। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।